করে মনে হচ্ছিল নোটিসে গেছি। রোজ সকালে শিবানী ভিডিওটা শুরু করে নয় বাসন মাজা, ঘর মোছা, নয় জামা কাপড় কাচা, মাছ কাটা, বা হয়তো গুড মর্নিং দিয়ে। আজকে ভিডিওটা দেখো শুরু করে দিয়েছে যে রান্নাবান্না দিয়ে। কেন রান্নাবান্না করতে শুরু করেছে বলো? তোমরা তো জানো আজকে শিবানীর কোথায় যাওয়ার আছে। শিবানীর চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো শিবানী একটা বিশাল চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। দিন কাটায় যতদিন এই সমস্যাটা মিটবে না ততদিন কিন্তু এই চিন্তাটা আমার মাথা থেকে যাবে না, জানো তো। কেন আমাদের মতো সাধারণ ঘরে যে একটা কেস খামারি হওয়া মানে বিশাল ব্যাপার, তার খরচা বহন করা সেটাও বিশাল ব্যাপার। আমাদের তো ঠিক করে চলে না, তার মধ্যে কেসের এত খরচা কোথা থেকে জোগাড় হবে বলো? তার মধ্যে এখনো অবধি তো আগের হাজিরাতে শুনে আসলাম চার্জশিট জমা পড়েনি। চার্জশিট জমা পড়লে তখন হচ্ছে আর এক রকম মানে খরচা, তখন হচ্ছে আবার 2000-3000 করে নাকি পার ডেটে দিতে হবে। এটাই উকিল কিন্তু জানিয়ে রেখেছে। এবার পরবর্তীকালে কি হবে সেটা জানি না। আর দুটো ডিম এনেছিলাম, ডিম আলুর ঝোল করব। দুদিন ধরে তো খাওয়াই হয় না মাছ ডিম, তোমরা জানো। সেই জন্য আজকে ডিম আলুর ঝোল করবো। কুকারটা বসিয়েছি, কুকারে গাডারটা কবে ছিঁড়ে গেছে, সেই থেকে আর আনা হচ্ছে না। সুতো পেঁচিয়ে রাখা আছে, আর মাঝে মাঝে ওটা কি বলো, যখন মেজে খুলে মাজি না তখন ওখান দিয়ে বেশ হাওয়া বেরোয়, এত হাওয়া বেরোয় যে মানে ফুসফুস করে মানে হয় না, সিটিটাই পড়ে না আর কি। আর তারপরে দেখো এখন করবো এই উচ্ছে আলুটা, হচ্ছে আমাদের ঘরে এখন নিত্যদিনের হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, উচ্ছে আলু চচ্চড়ি, এই একটা হচ্ছে নিত্যদিনের হয়েছে। মানে বর একটু তেতোটা হলে একটু ভালো খায়, না হলে কিন্তু খেতে পাচ্ছে না, জানো তো। ঝটপট করে যেন রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাটা করছি। দুদিকে দুটো গ্যাসে বসাবো, এখনো তো কেটে উঠতে পারিনি, সেই জন্য একটা গ্যাসই চলছে। তারপর গ্যাসটা মোছা হয়নি, বললাম যাকে উচ্ছে আলুটা কাটতে কাটতে ততক্ষণ আলু ডিমটা সেদ্ধ করে নিই। আলু ডিমটা ঠান্ডা হতে লাগবে, ততক্ষণ দুদিকে দুটো গ্যাসে ঝটপট বসাতে পারবো। তো সেই হচ্ছে ব্যাপার। আর কালকে রয়েছে একটু ডাল, সেই ডালটা একটু ডাল দিয়ে করবো, করে একটু ফোড়ন দেবো। আর পুঁই শাকের তরকারিটা একটু পেঁয়াজ ফোড়ন দেবো। কালকে তো নিরামিষ করেছিলাম, আজকে একটু পেঁয়াজে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর টমেটো নিয়েছি একটা, সেই ডিমের মধ্যে দেবো। আর গ্যাসটা মুছে নিলাম। একা হাতে তো সকালবেলা জলের দিকে দেখতে হবে, এই ঘরের কাজের দিকে দেখতে হবে, যেতে হবে। 9টা 9:30টার মধ্যে প্রত্যেকবার বেরোই, জানি না এবার কটার সময় বেরোবো। আর এই দেখো গ্যাস দুদিকে দুটো কড়াই, কিন্তু ওইদিকে কি ডিম তো ছাড়ানোই হয়নি। সেই কারণে কি করলাম বলো, ওই দিকের কড়াইটা আবার বন্ধ করে দিলাম, দিয়ে আবার এদিকের হচ্ছে কড়াইটাকে জ্বালিয়ে রাখলাম, যে ছোটো কড়াইতে উচ্ছে আলু ভাজাটা বসাই, ডিম আলুর তরকারিটা তো বেশি হবে, সেই জন্য ওই বড় কড়াইটাই বসাবো। আর তেলের প্যাকেটটা মনে হচ্ছে কাটতে হবে, কি জানি কাটতে হবে কি হবে না, তো দেখা যাক কি করে, কাটতে হয় কি হয় না। তো উচ্ছে আলুটা একটু বেশি করেই ভাজি, কেন আমার ছেলেও ভালোবাসে, বড় ভালোবাসে উচ্ছে আলুটা দিয়ে। ছেলে রাতে রুটি দিলেও ভালোবাসে, তো বরকেও রুটি দিয়ে একটু পারলে দেবো। জানি তেতো রাতে খেতে নেই, তাও কি বলো তো, যেহেতু মুখে ওদের কোনো স্বাদ সুদ নেই, তো সেই জন্য ওরা একটু ভালোই খাচ্ছে, ওই কারণে ওইটা দিচ্ছি, বুঝেছো তো। কী হয় বলো তো, রাতে খেতে এই কারণে নেই, শাক আর উচ্ছে, এমনি কোনো কিছু না, কি বলো, রাত্রিবেলা আমরা খেয়ে দিয়ে ঘুমাই তো হজম হয় না, হজমের ব্যাপারটা। তবে আমাদের সত্যি কথা বলতে ঘরে ছেলের বা বরের দুজনের কারোরই কিন্তু হজমের কোনো সমস্যা নেই। হজমের সমস্যা শুধু আমার আছে, জানো তো। আমার হজমের সমস্যা হওয়ার তার একটাই হচ্ছে কারণ, আমি ছোটোবেলা থেকে সেই কাজ করেছি যখন, তখন তো দিন পর মানে সারাদিন না খেয়ে থেকে সন্ধেবেলা বাড়ি এসে খেতাম, সারাদিনে শুধু চা চা আর বিস্কুটের উপর থাকতাম। সেখান থেকে আমার হজমের সমস্যাটা হয়েছে। তখন কি বলো তো, লোকের বাড়িতে তখন দিত না, সত্যি কথা বলতে। তখন এখনকার দিনে যত কিছু বলা যায় যে এটা পারবো না ওটা করবো না, তখনকার দিনে কোনো কিছু বলা যেত না, ওরা যা বলতো তাই মেনে নিতে হতো। কেন বলো, তখন কাজের ভীষণ অভাব ছিল সেই জন্য। আর এখনকার দিনে তো কাজের কোনো ব্যাপার না, অনেক রকম কাজ পাওয়া যায়, সেই জন্য লোকের বাড়ি কাজ করার মানুষজনও এখন খুব কম পাওয়া যায়। তো সে আমাদের বেলা এত ফেসিলিটি ছিল না, সত্যি। স্কুল পড়া কলেজেও হয়তো এত ফেসিলিটি ছিল না। আজ যেমন স্কুলে যেমন মানুষকে খেতে দেয়, সেরকম যদি সেই সময় আমাদের সময় ফেসিলিটি থাকতো, তাহলে হয়তো আমরা অত অল্প মানে পড়াশোনাটা বন্ধ যেত না। এই মেন হচ্ছে আমাদের পেটে খাওয়ারই তো সমস্যা ছিল তখন, ওই কাজ করেই খেতে হতো, কাজ না করলে তখন খাওয়া জুটবে না, এরকম ব্যাপার ছিল। তো কুকারটা মাজবো, তরকারি আর এটা বসিয়ে নিই, তারপর কুকারটা মাজ। আর ডিমটা দেখতে পাচ্ছ ফুটকি বেরিয়ে পড়েছে, মানে মনে হচ্ছে পুরো টিউমারের মতো। তো সেই কথাই বলছিলাম। তা আর একটা ডিম আছে ঠিকঠাক, তা ভাবলাম যে ডিমটা পচা না এমনি ফেটে গেছে, তো পরে দেখলাম যে না, পচা না, ডিমটা ফেটে গেছে, মানে কুকারে যখন দিয়েছি কোনো কারণে ঘা লেগে ডিমটা ফেটে গিয়ে তার মধ্যে টিউমার বেরিয়ে পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলেকে বলে যাচ্ছি সব কিছু, যে বাবা ভাত আছে খাবি। ও যেহেতু একটু পরেই পড়তে বেরোবে, ওর সঙ্গে আমার দেখা হবে না, ও আগে বেরোবে পরে আমি বেরোবো। তো ওকে সব বলে যাচ্ছি, চান করবে, ঠাকুর পুজোটা দেবে, আর তুমি হচ্ছে খেয়ে নেবে, ঘরে থাকবে, পড়াশোনা করবে, এই যা বলি আর কি। আর ডিম আলুটা দেখো, আমি তো মশলাটা ঘষে নিয়েছি, পেঁয়াজও ঘষেছি, রসুনও ঘষেছি, আর তার সঙ্গে টমেটোটা একটু কুচিয়ে দিয়েছি। আর ওইদিকে গ্যাসে তো বসিয়েছি উচ্ছে আলু, তবে ছোটো কড়াইতে না আমার রান্না করতে ভালো লাগে না। ছোটো কড়াইতে যখন একটু বেশি হয় না, লুচি ফুচিগুলোই ঠিক আছে, নাড়তে গেলে ভীষণ অসুবিধা হয়, মনে হয় জানি উপচে উপচে পড়ে যাচ্ছে, এইরকম হয়, জানো তো। কার কার এরকম হয় জানি না, তবে আমার হয়। তার মধ্যে যদি এক হাতে ক্যামেরা ধরি তাহলে আরোই সমস্যা হয়। তো এই দেখো, এই একটা খুন্তি দিয়ে এই কড়াইতে একবার, ওই কড়াইতে একবার করছি।
তারপরে যে আলুটা দিয়ে দিলাম, এক হাতে ক্যামেরা, আর এইখানে যে কাচি যে উচ্ছেটা ভাজাটা মানে কি বলতো নাড়ছিলাম, সেই কারণে হচ্ছে এই যে খুন্তিটা বারবার এরকম মশলা কাচাচ্ছে, সাইডে লেগে যাচ্ছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এই জায়গাটা এখনও না এগুলো তোলা হয়নি, কাটাকুটি একের পর এক করছি তো সেই জন্য কাটাকুটিটা তোলা হয়নি। তো উচ্ছে ভাজা নামিয়ে নিলাম, ডিমের তরকারি বসিয়ে নিলাম, আর এই ছোটো কড়াইতে এখন একটু ডাল বসাবো, আর হচ্ছে পুঁই শাকটা একটু ফোড়ন দেবো। তো আগে পুঁই শাকটা একটু ফোড়ন দিয়ে নিই, ডালটা পরে বসাবো, ডালটা কড়াইতেই রেখে দেবো। তো এখানে বসে বসে কাজ করছে, আর এত গরম পড়েছে, এত গরম লাগছে, তোমাদের রোদ্দুরটাও যেন মনে হয় একদম কাঠখোট্টা উঠেছে, কি জোর তেজ রোদ্দুর, তাই না? দেখলে প্রচুর গরম লাগছে গো। তারপরে গিয়ে জানো তো কোর্টে যাব, গিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকবো। এই রোদ্দুরের মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকলে, এমনিতে আজকে আমার শরীরটা একদম ভালো না জানো, আর রোদ্দুরে দাঁড়িয়ে থাকলে আমার তো মাইগ্রেন আছে, ভীষণ মাইগ্রেনের কিন্তু আমার সমস্যা হয়। তো এই হাঁড়ির জলটা এভাবে এই কারণে নিলাম, হাঁড়ির জলটা এখন ফেলে দেবো, দিয়ে এর মধ্যে চাল নেবো, চাল নিয়ে চালটা ধুয়ে রেখে দিয়ে যাবো। আমি যদি তাড়াতাড়ি আসি তাহলে আমি ভাতটা বসাবো, আর যদি আমি তাড়াতাড়ি না আসি ওরা তো চালের আন্দাজ পাবে না, সেই কারণে ছেলে বা বর যে কোনো একজন ভাতটা বসিয়ে দেবে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো এখনও এতগুলো বাসন বেরিয়েছে, এই সব বাসনগুলো কিন্তু নিয়ে যাব এখন মাজতে, এই দুদিকে দুটো বসিয়ে দিয়ে যাব বাসন মাজতে। তো আমি চলে এসেছি দেখো বাসন মাজতে, আর কতগুলো বাসন তো মেজে রেখে যাই, যখন ওখান থেকে আসবো করতে থাকে না, তখন যদি এগুলো পড়ে থাকে না, তখন আমার আর শরীরে দেয় না গো, এতটা কষ্ট হয় না, কোমরে পায়ে প্রচুর যন্ত্রণা করে, যন্ত্রণাতে আমি একদমই থাকতে পারি না, মানে থামেই না যন্ত্রণা, এতটাই যন্ত্রণা আর কষ্ট দেয় আমার। তবে আজকে জানো তো যে ওষুধগুলো কিনে এনেছি ব্লাড প্রেশারের ওষুধ, সেগুলো কিন্তু খাবো না। মানুষের নর্মাল প্রেশার হয়, কিন্তু আমার ব্লাড প্রেশারটা কোথা থেকে হলো, আমাকে দোকানদার ওই জন্য বারবার জিজ্ঞাসা করছে, দিদি এই বয়সে তোমার প্রেশার, এরম করে বলছে। তো ওষুধটা খেয়ে এই কারণে যাব না, ওখানে জানো তো বাথরুমের খুব অসুবিধা, বাথরুম নেই আর কি যাকে বলে। তো এবার ওষুধ খেয়ে গেলে জলটাও তো অনেক খেতে হবে, তোমরা তো জানো আমি অল্প জলে ওষুধ খেতে পারি না, আমার বমি চলে আসে। সেই বেশি করে জল যদি খাই, ওখানে যদি বাথরুম পাশে কখন আসবো তার ঠিক ঠিকানা নেই, তাহলে তো ভীষণ কষ্ট, তাই না? তো এই বাসন কোসনগুলো মেজে নিলাম, আর মাথার মধ্যে না শুধু চোখরি পাকের মতন ঘোরে, যে কবে চার্জশিট হবে, কবে চার্জশিট জমা পড়বে। একবার তো উকিল বলছিল যে চার্জশিট জমা পড়লে কেসটা তাড়াতাড়ি মিটমাট হয়ে যাবে, তারপরে আবার কোথা থেকে বলছে যে এই 2000-3000 করে টাকা লাগবে। কেস লড়া না তো, গরিবের ঘরের মতো মানুষের কেস লড়া যায় না জানো, গরিবের ঘরে কেস লড়ার ক্ষমতা নেই। গরিবের ঘরে কেস লড়া মানে টাকার ছেড়াদ্দ, মানে টাকা যে কোথা থেকে বেরিয়ে যায় তার মানুষ নিজেও জানে না। তো সেই হচ্ছে ব্যাপার জানো তো, কিন্তু টাকা থাকলে যে সব কিছু সমস্যা সমাধান হয় তাও না, বিনা দোষে আমরা দোষী হয়ে গেছি। কতদিন ধরে এই কেসটা চলবে আর এইভাবে চলবে তা নিজেরাও জানি না, এটা তো আমাদের হাতে নেই। উকিলকে যতবারই বলি, উকিল বলে আমার কি হাতে আছে, তাহলে তো আমি, তোমরা গরিব মানুষ, তোমাদের এই কেস থেকে আমি মানে বাইরে বার করে মানে দিতাম, এ হচ্ছে ব্যাপার। কিন্তু সবই আমাদের হচ্ছে ভাগ্য। দেখো আমি তাও তো একটু যাও বুঝি, আমার সাথে যারা যায় তারা অত বোঝেও না, তারা আমার উপরে ভরসা করে যে শিবানী কখন বলবে, যে ডেট কবে আছে, কবে কেসের তারিখ আছে, কবে যেতে হবে, কখন যেতে হবে, কোথায় কি বলতে হবে। তো ছেলে চলে গেছে বুঝছো, তো ছেলে চলে গেছে, আমিও ভিডিও আপলোড দিলাম, দিয়ে আমিও চলে গেলাম। অন্যদিন শাড়ি পরে যাই, ওরা সব শাড়ি পরে, আজকে যাবো না শাড়ি পরে, পেটটা ভীষণ ব্যথা করছে। তো আর হচ্ছে কি বলো তো, বর্ষার দিন শাড়ি পরে যেন হাঁটতে পারবো কি, মানে এখন এরকম হয়, আগে কোনো সমস্যা হতো না শাড়ি পরে, এখন হয়। তবে এই চুড়িদারটা জানো তো অনেক জায়গায় ছিঁড়ে ফেটে গেছে, দূর যাচ্ছি তো কোর্টে, কে দেখবে, এখানে কি কোনো সাজগোজ আছে? আমি তো এরকমভাবেই সবসময় থাকি, আর এরমভাবেই চলে যাই। এই যে কোথা থেকে, মানে দেখো বিলাসিতা করতে গেলেও কিন্তু পয়সা লাগে, তাই না? তো বিলাসিতা কোথা থেকে করব? বিলাসিতা করলে তখন এতে দেখো পার্লারে যাওয়া বলো, ভালো জামা কাপড় পরা সবেতে। আর আমার ছেলে দেখো এই ছাতার দেখো এখানে গুলটিটা ভেঙে দিয়েছে, যত ছাতাগুলোই ও নেয় না, কোনো না কোনো কিছু ও কিন্তু ভাঙতেই থাকে, জানো তো, ওর থাকে না। তো আলমারি থেকে একটা ব্যাগ বার করছি, সেই ব্যাগের মধ্যে নেবো একটা জলের বোতল, একটা ছাতা, আর কী নেবো বলো তো, আর কী নেবো, কিছু নেওয়ার আছে না। যদি আসার সময় পারি তো একটুখানি বাজার, যদি পারি, ঘরে তো একটা বাজার নেই, জলের বোতলটা ভরে আনলাম, একটু জল খেয়ে নিলাম, গলাটা শুধু থেকে থেকে শুকিয়ে যাচ্ছে, সকাল থেকে বমি বমি পাচ্ছে জানো। আর এই দেখো ভরে নিলাম, ছাতাটাও ভরে নিলাম। তো ভাবছি পয়সাটা কোথায় নেবো গাড়ি ভাড়ার জন্য। তো যখন এই চেনটা খুললাম না, তখন এর মধ্যে দেখছি কি বলো তো, যে টাকা রয়েছে, দেখতে পাচ্ছ, আবার ঢুকিয়ে দিলাম। তো ভাবলাম থাকবে, তো অন্যটাও নিয়ে নিলাম। তারপরে তোমাদের দেখাই ক টাকা আছে, কবে রেখেছি আমি জানি না, সে রেখেছি মনে হচ্ছে ছেলে সেই স্কলারশিপের জন্য গেছিলাম না, সেদিন রেখেছি। তো দেখলাম একটা 50 টাকা, আর একটা 10 টাকার, একটা 2 টাকার কয়েন, এই হচ্ছে 3টে জিনিস পেলাম। তো চলো আমি রেডি হয়ে গেছি, কমপ্লিট হয়ে গেছে। এবার চলো সব কিছু লাইট পাখা সব কিছু বন্ধ করে নিই বেরিয়ে যাওয়ার পালা। তো এখানে কথা বলতে পারছি না, সামনে মেশিং চলছে, মেশিংয়ে কাজ হচ্ছে। তো চলো রাস্তায় যাই, রাস্তায় গিয়ে তোমাদের সাথে সব কথাগুলো বলি তারপরে সামনাসামনি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করি প্রতিনিয়ত, যে তোমাদের প্রতিদিনই
নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি, নতুন নতুন মনের কথা বলার চেষ্টা করি তোমাদের, যেটা আমারও মনে জমা থাকে আর তোমাদেরও বললে তোমরাও জানতে পারো শিবানীর ব্যাপারে। তো এখন যাচ্ছি, তোমরা জানো যে আজকে আমাদের কোর্টের ডেট আছে, তো কোর্টে যাচ্ছি। আর ঘরের টাকা দিয়ে, পয়সা দিয়ে, আর মানে কি ঝামেলা। তার মধ্যে আমাদের তিনজনের মধ্যে একজনের শরীর খারাপ, সে বলছিল কি করে যাব। বললাম চলো গিয়ে নয় বলবো যে তাড়াতাড়ি করে দিতে, তাড়াতাড়ি করে চলে। এবার দেখা যাক, ওখানে গেলে তো আমাদের হাতে কিছু থাকে না, এবার তাড়াতাড়ি হয় না দেরি হয় না কতটা কি হয় সেটা তখন দেখার মতন। এখন তো দেখাই যাক কি হয়। দাঁড়াও একটু কথা বলে নি। সকাল থেকে করছে পেটে ব্যথা। না না, এমনিতেই ব্যথা করছে, গ্যাসেও না, কি যে হচ্ছে পেটটা কতদিন ধরে হচ্ছে, এক সাইডে যন্ত্রণা করছে, রোজ হয় না কিন্তু যেদিন সেদিন হয়, যেদিন হয় সেদিন কাঁপিয়ে দেয়। ও তো আর কি, আপনারা তো সব মানে শান্তি নেই না, জমি কিনে শান্তি থাকলে কি আমরা এরকম হয়রানি ভোগ করি? ঘরের টাকা আমাদের বেশি হয়ে গেছিল, তাই জন্য জমি কিনতে গেছিলাম। ভুল হয়েছে দিদি। টিকিট কেটে যে স্টেশনে উঠেছি, টোটো থেকে নেমে পড়েছি, আর এখানে যেন টিটি আছে, দেখছি স্টেশনে এই প্ল্যাটফর্ম আর ওই প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্মেই টিটি রয়েছে জানো তো। তা টিটির জন্য রয়েছে, আমরা তাকিয়ে দেখছি যে ধরবে কিনা। তো বলছিলাম কোনো দিন যেন আমাকে টিটি ধরেনি, তো ওরা বলছে যে মুখ চেনে ওরা, কারা টিকিট কেটেছে তা কারা কাটেনি। এই ট্রেনে উঠে পড়েছি যেন, আর এত গরম যে কি বলবো। এবার যাচ্ছি সেই কথা বলছি, আর এখানে দেখো টিটি ধরেছে, তারা তোমাদের দেখাচ্ছি। তা আমরাও সেই উকি মেরে মেরে দেখছি আর কি। এই দেখো একজনকে টিটি ধরেছে, এই যে দেখতে পেলে তো। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে আমরা আবার চলে যাই। কপালে কষ্ট থাকে সেদিন এরকমই হয়, বাড়ি থেকে বেরোনো সকালবেলায় মনে হচ্ছিল আজকে কিছু ঘটবে। ওই দেখো ওই লাইনে মালগাড়িটা দিয়েছে, লাইনটা টপ করলেই ওখান থেকে গেলে একটু কাছে হয়ে যেত হেঁটে গিয়ে, ওখানে মালগাড়িটা কখন সরবে তার ঠিক নেই, ওই জন্য আবার উল্টো রাস্তায় ঘুরে অনেকটা ঘুরে তারপরে যেতে হবে। তো এই হচ্ছে, মানে সকাল থেকেই মনে করছিলাম যে আজকে কপালে দুর্ভোগ আছে। বাড়িতেই ছেলের উপর চেল্লামেল্লি করেছি, তখনই মনে হচ্ছিল এই হচ্ছে দুর্ভোগ। বেকার এতখানি কতখানি রাস্তা হেঁটে ঘুরে গিয়ে তারপরে যেতে লাগবে। গাড়ি দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, গাড়ি আর নড়ছেও না চড়ছেও না। আর মালগাড়ি তো কখন যে ছাড়বে তার তো ঠিক নেই, এ তো অন্য গাড়ি না। তো চলো যাই। এ দেখো এখান থেকে ট্রেন থেকে নেমে পড়েছে, তোমাদের দেখালাম। তারপরে এখানে এসছি, এই যে আমি আগে, ওরা পিছনে আসছে হেঁটে, ওই একটা বৌদির শরীরটা খুব খারাপ ওই জন্য আসতে, আর ও বললো যে আগে তুমি হাঁটো, তো আমি আগেই আসছি। আর এখানে দেখো সেনকো গোল্ডের দেখতে পাচ্ছ শোরুমটা, তাই বলতে আমরা সব আসছি যে এখান থেকে জীবনে কোনো দিন গয়না কিনতে পারবো কিনা জানি না, তবে সবার সব কিছু থাকলেও আমার কিন্তু কোনো গয়নাগাটি নেই, তোমরা জানো। আছে দুটো কানে ছোট ছোট ফুল, তবে সেটাও দেখো খুলে রাখা আছে। তো সেই বলছিলাম যে জীবনে কোনোদিন যদি পারি তো এখান থেকে একদিন কোনোদিন একটা গয়না কিনবো। আর ভালো লাগছে না এই যাওয়া, এই যে কতটা কষ্ট, গিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকা, সে একমাত্র আমরাই জানি, আর কেউ বুঝবে না জানো তো এই কষ্ট। পয়সা বেশি থাকলে হয়তো এই কষ্ট ভোগ করতে হতো না, টাকা উকিলকে দিয়ে দিতাম, উকিল বুঝে নিত। যেহেতু আমাদের পয়সা বেশি নেই তো সেই জন্য এই কষ্ট। চলছে চলুক যেমন চলছে না দাদা, এইটা ভালো। তারপর যদি বরুণ চ্যাটার্জি মাঝখান থেকে যদি জমিটা পারপর তুলে নেয়, তাহলে তারা এইসব চার্জশিটের দরকারই পড়বে না, ওই টাকাগুলো ওই যাই হোক। হ্যাঁ, তখন ওর ঝামেলা ও বুঝবে, ও কী করে কী করবে, তখন ধর আমাদের মাথা ব্যথা না, চুপচাপ করে রয়েছে। না না, জমি পাওয়া অত সস্তা না। না না, আমরা তো সিভিল মামলা করিনি, আমরা যাইনি তো গিয়েছে। হ্যাঁ হ্যাঁ বললাম তো, পাইনি। কি চাইবে? নোটিশ আসবে আবার, সেই যখন প্রথম নোটিশ গেছিল সেরকম। একবার নোটিশে গেছিল, কিন্তু তিনবার নোটিশ গেছে তো। কোথায়? একবার দুবার গেছে, দুটোই তো ওই দাদার কাছে, আপনার ভাইয়ের কাছে দিয়েছি দুটো নোটিশ, তো একটা খুঁজে পাইনি, একটা আমাদের ফেরত দিয়েছিল। ওই যতটুকুনি সই করেছি সেইটুকুনি টাইম ওখানে বসেছিলাম, বাকি এরকম সারাদিন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটে। আর আমি ক্যামেরা করছিলাম, আমি জানি না, তো তোমাদের দেখাচ্ছি, দেখো একজনকে দেখা যাবে আমার ভিডিওতে, সেটাই হচ্ছে আমাদের জমির মালিক। আমরাও গেছি, তখন দেখছি আমি ক্যামেরাটা জাস্ট ঘুরিয়েছি, দেখছি উনি। তো সত্যি কথা বলতে আগে ওনার অনেক হাতে পায়ে ধরেছি, এখন কিন্তু আর ওই যে দেখো, ওই যে চা খাচ্ছে, ওই যে দেখো, ওই যে সাদা গেঞ্জিটা পরা, উনি হচ্ছে আমাদের জমির মালিক।
আগে ওনাকে অনেক কিছু বলেছি, এখন আর কিছু বলি না। মানে বলেছি মানে ভালো কথা, যে আপনার জমি আপনি নিয়ে নিন বা কিছু না, সেখানে সরে নিন। চার্জশিট জমা হয়ে গেছে, এখন আর কিছু নেই। ট্রেনে উঠে পড়েছি, ওরা অন্য বগিতে উঠেছে, আমি অন্য বগিতে উঠেছি, একা একাই বসে আছি। চান করেছি, জামা কাপড় এখনো ধুইনি, বাড়িতেও ঢুকেছি আর দেখছি আকাশ এত মেঘলা, একদম কালো অন্ধকার করে এসছে। আর জোর খিদে পেয়ে গেছে আমার। এই দেখো আমার ছেলে মুড়ি দিয়েছে, দেখো 1 বাটি মুড়ি দিয়েছে আমাকে, বুঝেছো। আর হচ্ছে ওই যে কি বলে আমাদের, হ্যাঁ আর পাইনি, একটা বউ হামলি খেয়ে সব নিয়ে নিয়েছে। কটা দেখছিস না কাটা কাটা কলা, একটা বাবার জন্য একটু আম এনেছি টকের, একটু উচ্ছে এনেছি, লেবু এনেছি। আর হচ্ছে আমাদের চার্জশিট জমা পড়ে গেছে, বললো যে কত কি টাকা এখন লাগবে বলেনি। তো আমাদের যে ছেলেটা আমাদের কাছে জমি বিক্রি করেছে, আমরা তো জামিন করেছি, সে জামিন করায়নি। আজকে মালিককেও দেখলাম, তো মালিক রয়েছে, আমি কথা বলিনি, সত্যি কথা বলতে আমরা কথা বলিনি। তা সেই ছেলেটার টোটো দাঁড় করিয়ে তার মাকে বললো, আমাদের উকিল বললো যে ওকে বলো যে দেখা করতে আমার সাথে, ওর জামিনটা করালে চার্জশিটটা আমি হাতে পাই। তো সে মাকে বলছি, ওর মা উল্টে আমাকে বলছে যে তুই যাবি আমাদের বাড়ি, আমার সময় নেই। হচ্ছে আমি ঠেকা নিয়ে তোমার বসে নেই, তোমার ছেলে অন্যায় করেছে, তোমার ছেলে অন্যায় করেছে, আমি অন্যায় করিনি। তোমার ছেলে অন্যায় করেছে, তুমি যাবে কি যাবে না, থাকবে কি রাখবে তুমি বোঝো, তোমার ছেলে বুঝবে। এর মাঝখানে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ দেখ, যেটা একটু ট্যাবড়া কালো মতন আছে ওগুলো খা, এটা ভালো আছে। আর একটা আছে দেখ, পেলাম না তো কলা। একজন হামলিকে কি বলবো, এমনভাবে নিতে লাগলো। হ্যাঁ এই যে এখান থেকে এই সাইডেটা না, হ্যাঁ। তো ছেলে ওই যে দেখো, ছেলে হচ্ছে ওই যে কলা খাচ্ছে, ওই যে কলা এনেছে, লেবু এনেছে অনেকগুলো, 2 টাকা পিস লেবু পেয়েছি। আর আমি মুড়ি তরকারি একটু খাই, এই মুড়ি তরকারি খেলে আর তো ভাত খাবো বলে মনে হয় না, শুধু বর খাবে, দেখা যাক। তো চলো সাথে থাকো। আমি শুয়ে পড়েছি, আর আমার ছেলের পা দেখো কোথায়। আর আমার ছেলে এখন দিল ঠাকুর, সকালে ঠাকুর দিতে ভুলে গেছিলো, আর এই যে শুয়ে আছে। ও বলছে শোবে, আমার ভিডিওর একটু কাজ আছে করে নিই। আজকে বিশ্বাস করো এতটা আমি কষ্ট পেয়েছি, ওখানে বলার কথা না, প্রচুর কষ্ট হয়েছে আজকে। আমাদের যে জমির মালিক, মানে যার জমিটা ছিল আর কি, সেও গেছিলো, তাকে দেখে আমরা কথা বলিনি। কেন, তাকে অনেক করে বলেছিলাম জমি দিয়ে দিচ্ছি, আপনি কেসটা তুলে নিন, কিন্তু করেনি, আমাদের হ্যারেস করছে। চার্জশিট জমা পড়েছে, এখন চার্জশিট জমা পড়লে আরও অনেক টাকা লাগবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে কেস লড়তে লড়তে টাকা দিতে। আর এই যে বরমশাই এসছে, তেল মাখছে, চান করে খাবে, তো দেখা যাক কী হয়। আর একটা কথা আছে যেটা তোমাদের বলবো, এখন বলতে পারছি না, আমার ইচ্ছা করছে না, শরীরটা খারাপ লাগছে। ঘুম থেকে উঠি একটু শুই, তারপরে বলবো। আর এখন ভাত খাবো না, ভাত করা হয়ে গেছে, ভাতটা গড় দিয়ে নিয়েছে, ছেলে বলছে খাবে না। পেটে খিদে জ্বলছে, কিন্তু কি বলো তো, আমি এখন আর হাত দুটো এত যন্ত্রণা করছে যে আমি যে ভাতটা একদম তুলে খাবো সে ক্ষমতা আমার এখন আর নেই। তো চলো এখন একটু শুয়ে পড়ি আগে, তারপর দেখা যাবে। আর কি রান্না করেছি যদি ছেলে পারে তো তোমাদের সাথে একবার শেয়ার করে দেবে। তা ছেলেও ভাত খেলো না, আর আমি তো খেলামই না। আর বরকে ভাত দিলাম, তারপর বললাম তুমি ডাল তরকারিগুলো নিয়ে নাও। তো বরকে বললাম তুমি, বর বলছে খাবো না। তাই বললাম আজকে লেবু এনেছি, একটু কমে পেয়েছি তো অনেকগুলো নিয়েছি, তোমার তো শরীরটা ভীষণ দুর্বল, তো একটু লেবু খেলে যা হোক একটু ভিটামিন সি ফিগুলো হবে। যাই হোক কত কিছু তো জানি না। তো বললাম বাসন এখন মাজবো না, তুমি খেয়ে দিয়ে রেখো, আমি শুয়ে নিই একটু, উঠে তারপরে মাজবো। তো বরের অপেক্ষা করছিলাম যে কখন এসে ভাত খাবে। তো লেবুটা কেটে রেখে দিয়ে যাচ্ছি, কেটে না দিলে আবার খাবে না। তো বর খাবে, ছেলেকে বললাম, ছেলে বললো খাবো না। তো বন্ধুরা দেখো, বসেছিলাম ফেসবুকে লাইভ করতে, আর এই যে হচ্ছে চাউমিন আর এই যে চিকেন পকোড়া, এই দুটো হচ্ছে এখন খাওয়া হচ্ছে। আর ছেলের পেয়েছিল খিদে, তাই জন্য এখন খাওয়া হচ্ছে। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ঘরোয়া চাউমিন আর চিকেন পকোড়া। তো দেখো আমার ছেলে খাচ্ছে, দেখতে পাচ্ছ। তা আমিও খেয়ে নিই আগে, আমার না খিদে পেয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কথা বলি। ছেলে দুধ নিয়ে এসছে, আর আমার না আজকের না সে বাড়ি ছিলাম না তো, আর কলে ঠান্ডা জল হাঁড়িতে তুলে রাখা হয়নি, এত বালতির জলটা গরম হয়ে গেছে যে কি বলবো। আমি আবার এই দুধের প্যাকেটটা এই জলের মধ্যে চাপিয়ে দিয়েছি, দিয়ে এই ঠান্ডা জলটা এখন গ্লাসে নিয়ে খাবো। একটু ঠান্ডা জল খেতে পারছি না, গলাটা মানে একদম তেতে ফিটে যাচ্ছে, বুঝেছো। আর আমার বর এই যে পড়ে পড়ে সারাদিন ঘুমাচ্ছে, বরটা যে কবে ভালো হবে ভগবান জানে। আগে জলটা খেয়ে একটু গলাটা ঠান্ডা করে নিই, বুঝেছো, তারপরে কথা বলি। বাসন কোসন মেজে এসছি, ছেলে বলছে ওই চাউমিনটা খেলো বলে, ছেলে বলছে যে ও ভাত খাবে না, বর ঘুমাচ্ছে, এক গাল ভাত খাবে। আমি এখানে বসে আছি, এখন বাজে 11:15। সেই সন্ধেবেলা থেকে শুরু হয়েছে ফোন করা, অনবরত ফোন 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 চলেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছি, মাথাটা পুরো আমার হ্যাং হয়ে যাচ্ছে। তার কারণ কি জানো, স্যার বোর্ডের পড়া আলাদা আর হচ্ছে জয়েন্টের পড়া আলাদা, এটা আমি জানতাম না, আমি বুঝতামও না।
এখন এই মুহূর্তে আমাদের বাড়িওয়ালা বৌদি বলার পর আমি জানলাম, সেক্ষেত্রে এখন সেই স্যারদের সাথে কথা বললাম, অফুরন্ত স্যারের সাথে কথা বললাম। সেই স্যারদের মাইনা জানো, আমি মানে মানে একদম শেষ হয়ে যাব। আমার মানে বর যে ইনকাম করে, আমার বরের 500 টাকা রোজ, যদি 30 দিনের 30 দিন কাজ করে যে পয়সাটা পাবে, ধরো 14,000 টাকা পাবে, 500 টাকার কম 480 টাকা রোজ, সেই পয়সার মানে 8,500 টাকা না 8,000 মানে 9,000 টাকার কাছাকাছি আমার মাইনা। আজকে যাদের সাথে কথা বললাম তারা 1,000 টাকার কমে জয়েন্টের পড়া করাবে না, বলছে জয়েন্টের ভার্সানটা একদম আলাদা, ওটা ইংলিশে, আর এই বোর্ডের বই হচ্ছে বাংলায়। আমার ছেলে বাংলা ভার্সান নিয়েছে, সেজন্য বাংলায়, ছেলে নিয়েছে বাংলা ভার্সান, ইংরেজি ভার্সান নেয়নি। এবার জয়েন্টের পড়া নাকি পুরোটা ইংলিশ ভার্সানে, তারা 1,000 টাকা করে নেবে। 4টে স্যার, কম্পিউটার, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। তো কম্পিউটারটা আমি এখন জিজ্ঞাসা করে নিয়ে জানি না। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি 3 জনে 1,000 টাকা, আর আগে পড়তো সেখানে 900 টাকা করে। তো 9 2 18, 3 9 27, আর এদিকে 1,000 3,000 দিয়ে 5,700 টাকা। তারপরে হচ্ছে কম্পিউটার, তারপরে বাংলা, তারপরে ইংরাজি। আমি মনে হচ্ছে এই জীবনে আর মনে হয় জীবনটা আর কিছুতে নেই আমার ছেলে হেসে যাচ্ছে, আমি চিন্তা করে যাচ্ছি। ছেলে বলছে অত চিন্তা কেন করছো, যখন যেটা হওয়ার তখন সেটা হবে। এত 8,000 9,000 টাকা মাইনা গুনবো, তাহলে পেটে খাবো কি, ঘর ভাড়া দেবো, কারণ কী করবো, আমার তো মানে মাথা কাজ করছে না। আমি কবে দাঁড়াবো ওইখানে? আমি তার মধ্যে কোর্টের খরচা, আমার আজকে চার্জশিট জমা পড়েছে, সেখানে কোর্টের খরচা আরও বেড়ে যাবে। এত টাকা আমার কোথা থেকে আসবে? সোশ্যাল মিডিয়া আমার 2 টাকা ইনকাম নেই। আমি কি করব? আমার মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না। তার মানে ছেলের আলাদা ফোন, সেই রিচার্জের খরচা বাড়বে, সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় দম ফম আটকে আসছে, মানে আমি মানে একদম শেষ হয়ে যাব। কি জানি আমার কপালে কি আছে, ভগবান কি লিখেছে আমার কপালে, কতদিন এই কষ্ট করতে হবে আমি নিজেও জানি না। চলো কি আর করা যাবে, এখন তো বসে থাকি চিন্তায়, রাত 11টা বাজে, ভাতের থালায় যেতে পারছি না, খিদে মিদে কোথায় হাওয়ায় গায়েব হয়ে গেছে আমার। সবাই বলেছিল যে সায়েন্স পড়াস না, তোদের মতো ঘরে সায়েন্স পড়াবে না। কি করব, ছেলেটা সায়েন্স পড়তে চেয়েছিল, বুঝতেই তো পারিনি যে এত খরচা আছে। আবার এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেলে সেকেন্ড সেমিস্টারে আবার আমাকে বই কিনতে হবে, তখন আবার কত টাকা, আমি কি করব আমার মাথায় ঢুকছে না। তো দেখা যাক কি হচ্ছে, চলো সাথে থাকো। রাতে বেলা তো মানে ছেলে খাবে না বললো, তারপরে জানো তো, তাই জোর করে বললাম সারাদিনে কি তুই ভাত খাবি না, তো জোর করে একটু দিলাম। ওই যে বর আর ছেলে এক গাল ভাত নিয়েছে, তো আমিও 1 গাল খাবো। আজকে আমাদের অনেকটা ভাত থেকে যাবে জানো তো, কিছু করার নেই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে বর মেলছে জামা কাপড়, এই যে তোমার গেঞ্জি। বাইরে তো আমি আজকে চান করেছি, বর করেছে, সব অনেক জামা কাপড় আছে, এসে আবার করেছি। তো সেই জামা কাপড়গুলো সব ভিজা, বৃষ্টি পড়ছে সেই জন্যে সব তুলে এই যে এখানে জড়ো করা হয়েছে বরের পাটার উপরে। আর আমি মলম টলম লাগাবো, ওষুধ খাবো, সেই কারণে মুখ হাত পা ধুয়ে দুধের বাটি ফাটি মেজে চলে এসেছি। আমার আবার পেটটা ব্যথা করতে লাগলো কেন। ছেলে এই যে মশারি খাটাতে খাটাতে শুয়ে পড়েছে, তো আমার নাভিতে ওষুধ দেওয়ার আছে, নাভিতে ওষুধ দিতে হবে। আর আজকে ভীষণ সারাদিনে মানে পরিশ্রম গেছে, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে বাঁচি, কিন্তু ঘুম আমার মনে হচ্ছে না আজকে আসবে। মাথার মধ্যে টেনশানে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের অনেক 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 থ্যাংক ইউ যে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আর একটু ভালোবাসাটা বাড়াও, যাতে তোমাদের আমি এই মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারি, মাসে অন্তত এইটুকুনি টাকা ইনকাম করতে পারি, যেটা দিয়ে আমার ছেলেকে আমি পড়াতে পারি, এটাই আমার ইচ্ছা। তো তোমরা পাশে না থাকলে সেটা সম্ভব হয়ে উঠবে না। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর বৃষ্টি পড়ছে, আর এই যে বর সাইকেল তুলছে, বুঝছো।